হ্যালো বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোম্যান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। যেখানে কালারের মিল নাই সেখানে আবার কিসের কি? রাদিল নিজের মনস্তাত্ত্বিক বিষয়ে চেটে উঠে অল্প ধাক্কা দিয়ে তৎক্ষণাৎ সুখের হাতটা নিজের হাতের উপর থেকে সরিয়ে ফেলতে ফেলতে বলল, যা সর, ধরবি না আমাকে বজ্জাত মেয়ে। তোকে বলেছি আমি এত সুন্দর হইতে আমার এত সুন্দরী বউ লাগবে না, জানিস না? দেখ, তোর সাথে আমার গায়ের রংটাও পর্যন্ত মিল নেই, কত অমিল। বিয়ে ক্যান্সেল, যা ভাগ। রাদিলের কথার যথার্থ অর্থ মর্ম ছোট সুখ না বুঝলেও রাদিলের মুখ বাঁকানো ধমকটা ঠিকই বুঝতে পারে যে ওকে ধমক দিচ্ছে রাদিল ভাই। তাই অপমানের ঘোরে ঠোঁট ভেঙে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ওঠে তৎক্ষণাৎ। রাদিল সুখের কথায় কথায় কান্নাটা আরও বাড়িয়ে দিয়ে সুখের হাত থেকে আমটা ছিনিয়ে নিয়ে তাতে কামড় বসাতেই সুখ অপমানে কষ্টে ছোট হাতে চোখ ঢেকে আরও জোরে জোরে কেঁদে ওঠে দুঃখে। বাড়ির বড়রা বাগানে থাকায় আপাতত কেউ শুনল না সুখের সেই কান্না। তবে ফিহার মেয়ে পরি সুখের সাথেই দৌড়াদৌড়ি করে খেলছিল। এতক্ষণ সেও ঘেমে নিয়ে একাকার। সুখের কান্নায় দৌড়ে এসে পাশে দাঁড়িয়ে অবুঝ দৃষ্টিতে রাদিলকে এক পলকে দেখে অপরাধী মুখ করে সুখের পাশে গিয়ে দাঁড়ালো। এখানে বয়সে সে সবার ছোট, এমনকি সুখেরও। ভালো মতো ঠিকঠাক কথা বলতেও আটকে যায় মুখে। তবে সবার আদরের রাদিল ভাইয়া তাকে একটু বেশি আদর করে বোন হিসেবে। এখন রাদিল যদি পরীর বান্ধবীকে কাঁদায় তাহলে সে কি করবে? রাদিল আমে কামড় বসাতে বসাতে দেখলো পরীও সুখের মতো ঘামে শরীর চুলকাচ্ছে বারবার। রাদিল নিজের আম খাওয়া রেখে আদুরে হাতে পরীকে নিজের কাছে টেনে যত্ন করে ফ্রকটা খুলে দিতে চাইলে সেখানে উপস্থিত হয় মারিদ বোনের কান্নার শব্দ শুনে। রাদিলকে এক পলক দেখে সুখের সামনে হাঁটু গেড়ে বসে বোনকে কোলে নিয়ে ফের রাদিলের পাশে সোফায় বসতে বসতে গম্ভীর মুখে বলল, কি করেছিস ওকে? কাছে কেন? রাদিল তৎক্ষণাৎ উত্তর দিল, আমি কেন কিছু করতে যাব? তোর বোনই এমনই কাঁদতে পারে। কাদার মাস্টার এই পরি ভাইয়া, কিছু করেছিস তোমার বান্ধবীকে? পরি অবুঝ মাথা নাড়িয়ে অসম্মতি জানায়, যার অর্থ রাদিল কিছু করেনি। সত্যি রাদিলকে কিছু করতে দেখেনি সুখের সাথে পরি, মারতেও দেখেনি, বকাও দেয়নি, এমনি কাঁদছে সুখ, এমনটাই লাগলো পরির। মারিদ পরির অবুঝ চোখের মুখের দিকে এক পলক তাকিয়ে বোনকে শান্ত করার চেষ্টা করতে করতে সুখের গায়ের ঘামে ভেজা উপরের ফ্রকটা খুলে দিতে দিতে বুঝলো সুখের কাঁদার কারণটা হলো তার আম রাদিলের মুখে। মারিদ চোখ পাকিয়ে রাদিলের দিকে তাকাতেই রাদিল দারুণ হাসলো। তার এই হাসিটাই যেন মানুষের মন বদলাতে সক্ষম। মারিদও কিছু না বলে সুখকে কোলে নিয়ে গেল কিচেনে। ফ্রিজ থেকে নতুন একটা আম নিয়ে সুখের হাতে দিলেই দেখলো পরিও দাঁড়িয়ে আছে সুখের সাথে, তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে। দুজনের গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি পরা। মারিদ পরির হাতে আর একটা আম তুলে দিতেই দুই বোন ছোট ছোট পায়ে দৌড়ে চলে যায় বাড়ির বাহিরে বড়দের কাছে। মারিদের বর্তমান রুমটা হলো মায়ার আগের রুমটা। রুমের নতুন করে ডেকোরেশন করা হয়েছে মারিদের পছন্দে। মারিদ মা বাবা ছাড়া রাতে একা ঘুমায় আজ বিগত 5 বছর হলো। 5 বছর বয়সে মারিদের সাথে রাতে সঙ্গ দিয়ে ঘুমতো হেনা খান ও আরাফ খান। তবে মারিদের একটু বড় হওয়ার পর থেকেই সে একা ঘুমাতে চায়। এখনও একাই ঘুমায়, তাকে কেউ ডিস্টার্ব করে না। এই তো কাল বাদে পরশু তার নবমতম জন্মদিন। দেখতে দেখতে 9 বছরে পা রেখে ফেলেছে সে। সেই সাথে গম্ভীরতাটাও যেন একটু বেশি প্রকাশ পাচ্ছে তার আচরণে। এতে করে অবশ্য মায়া বেশ চিন্তিত। ছেলের এমন আচরণে হৃদের স্বভাবই প্রকাশ পায় বলে মায়া ভয়ে থাকে বাবার মতন না ছেলেও উগ্রবাদী জীবনে চলে যায়। মায়ার শত চিন্তাটাও হৃদ কানে তুলে না। আবার ছেলেকেও কিছু বলে না। কি বলবে? ছেলের অপরাধ খুঁজে পেলে তো কিছু বলবে। গম্ভীর শান্ত থাকা কোনো অপরাধ নয়। এখন অপরাধ না থাকলে শুধু শুধু ছেলেকে কি শাসন করবে সে? হৃদের এক কথা, ছেলে যদি কাউকে পছন্দ হয় তো কথা বলবে, আর না হলে কথা বলবে না, ব্যাস শেষ।
এখানে জোরাজুরি বা চাপ প্রয়োগ করে কেন অন্যের সাথে মিশতে ছেলেকে বাধ্য করবে? হৃদের স্বভাবও তো এমন না। হৃদ নিজেই তো এমনটা করে। সে এখনো দাদা দাদি বউ ছেলে মেয়ে ছাড়া অন্য কাউকে আপন মনে করতে পারে না, করেও না। তাদের স্বভাবই এমন। এখন সেম স্বভাবের জন্য ছেলেকে কি দোষ দেবে সে? তারা নিজেরা বুঝে কতটা সুখী তারা নিজেদের সাথে। বাকিদের সমস্যা হলেও তাদের নিজেদের নিয়ে নিজেদের কোনো সমস্যা হয় না। বাকি রইল ভালোবাসা আর বিয়ে। তো হৃদের একটাই কথা, ছেলের জীবনে চলার পথে যদি কাউকে ভালো লাগে তো লাগলো, নয়তো সে কিচ্ছু বলবে না এই বিষয় নিয়ে। কারণ সে নিজে বোঝে তার স্বভাবে মানুষদের বলে কিছু কোনো কালেই করানো সম্ভব নয়। তাদের মনের টান অনুভব করলেই করবে, নয়তো দুনিয়া উল্টে গেলেও কিছু করা সম্ভব না। এই জন্য মূলত হৃদ মায়ার কোনো কথাই কানে তোলে না। আসলে সে ছেলের উপর চাপ প্রয়োগ করতে চায় না, অবুঝের মতন। স্বভাবে তার ছেলে যেমনই হোক না কেন, অন্তত এতটা শিওর তার ছেলে মেয়ে জাতিকে কখনো অসম্মান করবে না। মারিচ যেমন নিজের মাকে সম্মান করে, বাকিদেরও করবে। কিন্তু অধৈর্য মায়া হৃদের কথাগুলো বুঝতে চায় না। ছেলেকে প্রাণবন্ত জীবনে রাখতে প্রতিনিয়ত চেষ্টা করতেই থাকে। মেয়েকে নিয়েও মার এতটা টেনশন নেই যতটা টেনশন সে ছেলের জন্য করে। রাত 8টা। মারিদ নিজের রুমে পড়ার টেবিলে বসে মনোযোগ সহকারে স্কুলের হোমওয়ার্ক শেষ করে উঠে দাঁড়ালো। শরীর ম্যাচ করছে তার। বিকেল থেকে টানা 5 ঘন্টা পড়া টেবিলে বসে সে। এর মধ্যে মায়া হেনা খান বেশ কয়েকবার তাকে শুকনো খাবার দিয়ে গেছে। কিছু খেয়েছে আর কিছু আবার এমনিই পড়ে আছে টেবিলে। মারিদ সেইগুলো রেখে উঠে দাঁড়ালো। আপাতত বাহির থেকে একটু ঘুরে আসবে, তারপর আবার পড়তে বসবে এমনটা ভেবেচিন্তে গায়ে কুঁচকে থাকা সবুজ টি শার্টটা টেনে বের হলো রুম থেকে। পরনে তার বাদামি রঙা 3/4 প্যান্টের সাথে সবুজ রঙা টি শার্ট। দেখতেও বেশ মানিয়েছে হলুদ বর্ণের ফর্সা শরীরে। লম্বা চওড়া যেন তত্তর করে বাড়ছে দিন বেদিন, চোখে লাগার মতো। মারিদ রুম থেকে বের হয়ে সামনের করিডোর ধরে এগোতেই দেখতে পেল পরি উপরে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে, নিচের দিকে ভয়ার্ত মুখে তাকিয়ে। মারিদ সেদিকে এগোতেই পরি মারিদের উপস্থিতি বুঝে ছোট ছোট পায়ে দৌড়ে এসে মারিদের হাতে আঙুল চেপে ধরে আদো আদো ভাষায় আওড়ায়। আম্মু যাবো, মাদু ভাইয়া। মারিদ কপাল কুঁচকে তাকায় উরু সমান পরীর দিকে। তার সুন্দর নামটা ভেঙে বলাতে পছন্দ হয়নি, তাই পরীকে শুধরিয়ে বিরক্ত গলায় ঝেড়ে বলল, ইটস নট এ মাধু, ইটস মারিদ। মারিদের শক্ত গলার ইংরেজিটা বুঝতে না পেরে ঘাড় উঁচিয়ে ড্যাব ড্যাব করে মারিদের দিকে তাকিয়ে থাকলো পরি। মারিদকে তার ভীষণ পছন্দ, বিশেষ করে সব সময় মারিদ তাকে পছন্দ মতো খাবার দেয় বলে। এই জন্য বাচ্চাদের স্বভাবই তাদেরকে যারা আদর করে পছন্দ করে খাবার দিবে, বাচ্চারা তাদের সাথেই মিশতে চায়। মারিদের ক্ষেত্রেও তাই। মারিদ পরীকে খাবার দেয়, এই জন্য পরীর অনেক পছন্দ তার মাদু ভাইয়াকে। কিন্তু মারিদের ক্ষেত্রে বিষয়টি উল্টো। সে ইচ্ছে করে বা নিজ থেকে পছন্দ করে পরীকে কখনো খাবার দেয়নি, বরং মারিদ বোনকে কোনো কিছু খাবার দেওয়ার সময় সুখের পাশে পরী থাকতো বলে সেই ক্ষেত্রে পরীকেও দেওয়া হতো তার, ব্যাস এতটুকুই। কিন্তু পরীর বাচ্চা মন মারিদের সান্নিধ্য পছন্দ করে প্রায় ঘুরে ফিরে মারিদের কাছে চলে আসে খেলতে। মারিদ তখনও কিছু বলে না পরী বাচ্চা বলে, তবে সে নিজের কাছেও রাখে না পরীকে। কাউকে না কাউকে ডেকে পরীকে তাদের কাছে ধরিয়ে দেয়, কাছে রাখতে চায় না। এখনও তাই। পরী মারিদের বিরক্তির ফেসটা বুঝতে না পেরে ঘাড় উঁচিয়ে মারিদের মুখের দিকে তাকিয়ে বলল, আম্মু যাবো, চলো না মাদু ভাইয়া। পরীর মুখে বারবার নিজের নামটা ভেঙে বলতে দেখে বিরক্তি খানিকটা চেতে ওঠে। মারিদ তৎক্ষণাৎ মৃদুস্বরে ধমক লাগায় পরীকে। এতে করে বাচ্চা পরী ভয়ে চমকে উঠে মারিদের হাত ছেড়ে মুহূর্তে কেঁদে ওঠে গগন কাঁপিয়ে। মারিদকে সচরাচর আজ পর্যন্ত কেউ রাখতে দেখেনি, তাই তার রাগটা কতটুকু কারো জানাও নেই। বড়জোর মারিদ নাখুশ হয়ে বিরক্ত হয়, তারপর কাউকে তেমন একটা কিছু বলে না। তবে এখন পরীকে যে বেশ জোরে ধমক দিয়েছে তেমনটা নয়। ধমকটা আসতেই দিয়েছিল, কিন্তু পরীর বাচ্চা মানুষ সেটা নিতে না পেরে কেঁদে ওঠে জোরে সোরে। পরীর কান্নায় মায়া নিজের রুম থেকে ধরফরিয়ে দৌড়ে বের হয়। মায়ার পিছন পিছন জুই,
হেনা খান, মেহেরবান ও বের হয় একত্রে। তারা মূলত সবাই একত্রিত ছিল। মায়া পরীকে কাঁদতে দেখে দৌড়ে এসে ওকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করে। মারিদের কাছে জানতে চাইল পরী কাঁদছে কেন। মারিদ সত্যিটাই বলল নিজের মাকে। মায়া মারিদের সামান্য বিষয়ে পরীকে ধমক লাগানোটা পছন্দ হয়নি বলে সেও ছেলেকে কড়া গলায় শাসন করতে চাইলে মারিদ স্পষ্ট ভাষায় জানায়, আই ডোন্ট লাইক আর আম্মু, ওর সঙ্গ আমার পছন্দ না। ওকে বলো আমার কাছে আর না আসতে, তাহলে আমিও ওকে আর ধমক দেব না। ছেলের কথায় মায়া শাসন করবে কি? দুঃখ কষ্ট জর্জরিত হয়ে আরো চিন্তায় পড়ে গেল। এতটুকু ছেলে বলে মেয়ের সঙ্গ পছন্দ না। এই ছেলে যে বড় হয়ে বিয়ে করতে চাইবে না সেটা এখনই বুঝতে পারছে মায়া। সামান্য বাচ্চা মেয়ে পরীর সঙ্গটাই নিতে পারল না। সেদিন রাতে দেখা গেল এই বিষয় নিয়ে মায়া হৃদের সাথে সারা রাত কান্নাকাটি করেছে। ছেলে ওর বিগড়ে যাচ্ছে বড় হতে হতে। ছেলে যদি হৃদের মতো নারী বিদ্বেষী হয় বড় হয়ে, তাহলে তো মায়া শেষ। তেরা স্বামীকে যেমন তেমন সংসারই করে নিল মায়া। কিন্তু ছেলেকে সে কি করবে? কোথায় পাবে তার মতন ছেলের বউ যে শত কিছুর পরও মারিদকে ছেড়ে যাবে না? মায়া চিন্তায় চিন্তায় সেদিন রাতটা পার করলেও পরদিন দুপুরবেলায় যেন মায়ার চিন্তাটাও আরও শতাংশ ভাগ বাড়িয়ে দেয় মারিদ। যখন মারিদ স্কুল থেকে মারামারি করে বাসায় ফিরে গাড়ি ছাড়া একা একা, তখনই যেন মায়ার মাথায় আকাশ ভেঙে পড়ে গুছানো ছেলের এলোমেলো অবস্থা দেখে। মায়া যে ছেলেকে আজ পর্যন্ত রাগ করতে দেখেনি, সেই শান্ত ছেলের ভয়ানক রাগ দেখে দিশেহারা মায়ার অবস্থা নাজেহাল। হেনা খান মারিদকে জড়িয়ে ধরে উদ্বিগ্ন সহিত দেখতে লাগলো মারিদের শরীরে কোথায় কোথায় ব্যথা পেয়েছে চেক করতে। তিনি দেখলেন মারিদের হাতে কপালে জায়গায় জায়গায় কাটা ছেঁড়া রক্তের দাগ। উদ্বিগ্নতায় হেনা খানও মারিদ থেকে জানতে চাইল এমন মারামারি করার কারণটা কি। তখনও মারিদ স্পষ্টভাষী হয়ে রাগে চোখ মুখ শক্ত করে জানায়, হৃদকে তার স্কুলে একটা ছেলে গুন্ডা বলেছে বলেই সে মারামারি করেছে। বাবা তার ভালোবাসার মানুষ, বাবাকে নিয়ে কথা বললে সে চুপ থাকবে না। মারিদের এতটুকু কথায় মায়াও নিজের রাগ সংযম করতে পারল না। অনেকটা রেগে ছেলেকে শাসন করে বলল, তোর বাবা গুন্ডামি করতে পারবে, আর কেউ বলতে পারবে না সেটা। বললেই তোরা তাদের মারতে যাবি? দেশটা কি তোদের নামে লেখা, নাকি বাকি সবাই দেশের মধ্যে রোহিঙ্গা থাকে কোনটা? মারিদ বরাবরই মায়ের কথায় চুপ থাকলো। সে মার সাথে বেয়াদবি করে না, তবে মার কথাটাও পছন্দ হয়নি। বাবা মাকে নিয়ে কেউ কথা বলে কাউকে ছাড়বে না সে। এবার যা হওয়ার হোক, এমন মারামারি দরকার পড়লে শতবার করবে। মারিদ মার কথার প্রতিক্রিয়া না জানিয়ে রাগান্বিত ভঙ্গিতে নিজের রুমে চলে যায়। সারাটা দিন রুমের দরজা আটকিয়ে বসে রইল। কারো হাতে ড্রেসিং পর্যন্ত করল না, এমনই রইল। মায়া মারিদের মারামারির ঘটনাটি কেঁদেকুটে হৃদকে জানালো তৎক্ষণাৎ। হৃদ সবটা শুনেও মায়াকে কিছু বলল না বলে এতেও মায়া কেঁদেকুটে রুমের দরজা আটকিয়ে বসে রইল খাবে না বলে। হৃদের ওপর মায়ার বেশ রাগ। কেমন বাবা, ছেলে বিগড়ে যাচ্ছে, বাবা হয়ে হৃদ কিছু বলছে না? ছেলেকে শাসন না করে চুপচাপ বসে থাকলে হবে? মায়ার ছেলেটা আরও বিগড়ে যাবে না? এই বয়সে মারামারি করে বাসায় ফিরল, তার মানে মায়ার ভয়টা ঠিক হতে যাচ্ছে। এই ছেলে বড় হয়ে বাবার মতন উগ্রবাদীর জীবন বেছে নেবে, এতে কোনো সন্দেহ নাই। তাছাড়া হেনা খানও তো মায়াকে বলে হৃদ নাকি ছোটবেলায় এমনই ছিল, বাবা মা বলতে পাগল ছিল, সবসময় তাদের কথাই শুনতো। এত শোনার পরও তো হৃদ এমন উগ্র জীবন লিড করছে। মায়ার ছেলেও তো বাবা মা বলতে পাগল, তার মানে মায়ার ছেলেও বড় হয়ে এমন হবে। মায়া ফের কাঁদে কষ্টে। ছেলেকে যে কোনো মূল্যেই হোক কারোর সাথে বাঁধতে হবে, এত সহজে সে হার মানবে না। স্বামী বেলায় যখন হার মানেনি, সেখানে ছেলের বেলায় তো হার মানার প্রশ্নই ওঠে না। হৃদের সাথে যেমন করে মায়ার বিয়ে দিয়েছিল ছোটবেলায়, ঠিক তেমন করে মায়াও মারিদের সাথে কারো বিয়ে দিয়ে দিবে। ভালোবাসা জোর করে হয় না, তবে সম্পর্ক আটকা পড়লে ভালোবাসা এমনিই হয়ে যাবে। তাছাড়া বিয়ে এখন হয়ে থাকলে সংসারটা তো হবে ছেলের বড় হওয়ার পরই। অন্তত মায়ার পছন্দ কথা ভেবে হলেও মারিদ নিজের বউকে নিয়ে ভাববে একটু করে হলেও, মায়ার এতেই চলবে। হৃদ বাড়িতে আসলো
মায়ার ফোন পাওয়ার একটু পরপরই সংসারী জীবনে টেনশনটা এবার সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। হৃদ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আশেপাশে তাকালো, শার্টের হাতা গুটাতে গুটাতে। পাশাপাশি রুম দুটোর বন্ধ দরজা দেখে বুঝতে পারলো মা ছেলের মানবাভিমানের বিষয়টি। হৃদ নিজের রুমের বন্ধ দরজার দিকে এক পলক তাকিয়ে গেল ছেলের দরজার সামনে। মারিদের নাম ধরে দরজায় একটা টোকা দিতেই বাধ্য ছেলের মতন মারির দরজা খুলে দেয়। হৃদ ভেতরে প্রবেশ করে। সূক্ষ্ম দৃষ্টিতে ছেলের হাতে কপালে শুকনো কাটা জায়গায় গুলো দেখে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে যত্ন সহকারে মারিদের কাটা জায়গাগুলোতে ড্রেসিং করিয়ে দেয়। তারপর ছেলের সাথে হৃদ রহস্যে অনেক কথা বলল। ছেলেকে স্বাভাবিক করে তারপর নিয়ে গেল মায়ার কাছে। মা ছেলের অভিমানও ভেঙে গেল অল্প কিছু সময়ের মধ্যে। কিন্তু তার মধ্যে মায়া জড়ে দিল নতুন আবদার, মারিদকে বিয়ে দিবে সে। মায়ার প্রথম কথাতে হৃদ অবুঝের মতো রিয়াক্ট করেনি ছেলের সামনে, বরং চুপ থেকে ছেলেকে রুমে পাঠিয়ে রিয়াক্ট করলো। মারিদ ছোট, এই বয়সে সে বিয়ে দিবে না। কিন্তু অধৈর্যের মায়া নিজের পক্ষের যুক্তি দেখালো। হৃদকে একের পর এক হৃদের স্বভাব পেয়েছে মারিদ, তাই এই বয়সে মারিদ যতটা কথা তাদের শুনবে, বড় হয়ে হয়তো ততটা কথা নাও শুনতে পারে। তখন যদি মায়ার ছেলে নারী বিদ্বেষী হয় তাহলে বিয়ে করানো মুশকিল হয়ে যাবে। আর এখন যদি মায়া মারিদের বিয়ে দিয়ে রাখে তাহলে হয়তো নারী বিদ্বেষী ভাবটাই তেমন জন্ম নেবে ছেলের মনে। তাছাড়া হৃদকে তো ছোটবেলায় বিয়ে দিয়েছিল মায়ার সাথে, তাহলে মায়া মারিদের সাথে অন্যায় করছে কোথায়? হৃদ মায়ার সব কিছুই বুঝলো, তারপর সহমত পোষণ করলো মায়ার সাথে। বিয়েটা ব্যক্তিগত ইস্যু, অকারণে ছেলের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়াটা ঠিক না। এজন্য হৃদ মায়ার আবদার প্রথমে মানতে পারল না। এতে করে মায়া সারা রাত না ঘুমিয়ে কেঁদে কুটে হৃদকে জ্বালিয়ে রাজি করায় মারিদের বিয়ের জন্য। হৃদ অনেক ভেবেচিন্তে রাজি হয়, কিন্তু এখন ছেলের জন্য মেয়ে কোথায় পাবে মায়া? এই নিয়ে আরেক টেনশন। অনেক খুঁজে খুঁজে মায়া চোখে পরীকে পড়ল। মায়ার ধারণা তাদের বংশের মেয়েরা স্বামী সোহাগী হয়। আর যাই হোক, অন্তত স্বামী পিছন ছাড়ে না তারা। খুশিতে আটখানা মায়া। সবাইকে সে কথা জানাতে তেমন কেউ অমত পোষণ করলো না মায়ার প্রস্তাবে। মারিদকে ছেলে হিসেবে সবারই পছন্দ, বিশেষ করে ফিহার একটু বেশি পছন্দ। এমন বুঝদার ছেলেকে কে না চায় মেয়ে জামাই হিসেবে। কিন্তু এত ছোট বয়সে মেয়ের বিয়ে দিতে মন নারাজ ছিল প্রথমে। তাই মায়া হেনা খানকে দিয়ে অনেক করে বুঝালো ওদের বড় হওয়ার পর পুনরায় বিয়ে দেওয়া হবে পারিবারিকভাবে। এখন শুধু ইসলামিক নিয়মে বিয়েটাই হয়ে থাকবে। মায়ার কথায় সবাই রাজি হলো। সবকিছু ঠিকঠাক করা হলো। ঘরোয়ালোভাবে বিয়ে আয়োজন করলো মারিদের জন্মদিনের এক সপ্তাহ পরে। মায়া এক সপ্তাহ লেগেছে মারিদকে বুঝিয়ে শুনিয়ে ভাগে আনতে বিয়ের জন্য। সবটা পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করা হলো খানবাড়িতে। সেখানে উপস্থিত হলো হেনা খানের দুই কন্যার পরিবার থেকে শুরু করে মায়ার পরিবার সহ। ছোট পরি লাল টকটকে ফ্রক পরে দু হাত ভর্তি চকলেট নিয়ে বাবার কোলে বসা। হৃদ ছেলের বিয়ের জন্য আজ অফিসে যায়নি, বাসায় ছিল। অর্ধেক রেডি হয়ে বসে আছে মায়ার জন্য। তাড়াহুড়োয় মায়া হৃদের পায়ে মোজা বের করে দিয়ে যায়নি। সে থেকে হৃদ বসে আছে মায়ের অপেক্ষায়। বাবার পাশে সুখ নীল ফ্রকে নীল জুতা, মাথায় নীল ব্যান্ড পরে বসে আছে হাতে আম নিয়ে। একবার বাবাকে দেখছে তো অন্যবার বাবার মতন করে দরজার দিকে তাকাচ্ছে কপাল কুঁচকে। হৃদ অনেক বিরক্তির সহিত চেঁচিয়ে মায়াকে ডাকলো, হৃদ হৃদ করে। বাবার দেখা দেখি সুখ তেমন করেই ডাকলো, লিত লিত। বাবা মায়ের ডাকাডাকিতে মায়া তাড়াহুড়ো করে রুমে আসলো। গায়ে ওর নীল রঙের জামদানি শাড়ি হৃদের শার্টের সাথে মিল রেখে। মূলত মায়া এতক্ষণ মারিদকে রেডি করছিল অনুষ্ঠানের জন্য, তাই দেরি হচ্ছিল। মায়া ঠোঁট ভর্তি হাসি নিয়ে রুমে প্রবেশ করতেই দেখল হৃদ তখনও পুরোপুরি রেডি হয়নি। মায়ার জন্য বসে আছে সে। মায়া দ্রুততার সঙ্গে হাত চালিয়ে মোজা জোড়া এনে হৃদের পায়ের কাছে বসতেই সুখ বিছানার পর থেকে হামাগুড়ি দিয়ে নেমে মায়ের মতন করে হৃদের খালি পাটার সামনে বসে অপর মোজা নিয়ে বাবাকে পাওয়ানোর চেষ্টা করলো মায়ার দেখা দেখি লক্ষ্য করে। হৃদ হাসে মেয়ের কাণ্ডে। রোজই এমন করে মার দেখা দেখে বাবার কাজগুলো করতে চায় সুখ। অন্যদিন মায়া বাধা দেয় না মেয়েকে, কিন্তু আজ মায়ের দেরি হচ্ছে বলে
তাড়াহুড়োয় মেয়ের হাত থেকে মোজাটা টেনে নিতে চাইলে কেঁদে উঠে সুখ বাধা দিয়ে বলে, আম্মু আমি 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 দাও। মায়া দিতে না চাইলে হৃদ বাধা দেয়। মেয়ের হাতে অপর মোজাটা তুলে দেয় পরানোর জন্য। হৃদ ধৈর্য নিয়ে বসে রইল মেয়ের জন্য। সুখ এলোমেলো ভাবে অনেকবার চেষ্টা করলো বাবাকে মোজাটা পরাতে, কিন্তু ছোট মানুষ হতে তা আর সফল হলো না। অবশেষে হৃদ মেয়ের হাত ধরে নিজে নিজেই মোজা পায়ে পরে নিয়ে সুচ পরে সুখকে কোলে নিয়ে বসে মায়ার দিকে তাকালো। মায়া তাড়াহুড়ো করে চুল ঠিক করছে। বাড়িতে মেহমান চলে এসেছে, সে কোনো রকম শুধু শাড়িটা গায়ে জড়িয়েছিল, তখন চুল ঠিক করার সময় পর্যন্ত পায়নি। সুখ মার বিশাল বড় চুলের দিকে তাকিয়ে থাকলো বেশ সময় নিয়ে। মায়ার চুল আগে থেকে আরো বড় হয়ে গিয়েছে বিগত বছরে। এবার তো হাঁটু ছেড়ে ফ্লোরে গড়িয়ে পড়ে মায়ার চুল। সুখ বাবার কোলে বসে মায়ার বিশাল বড় চুল দেখে হঠাৎ ঘাড় উঁচিয়ে হৃদের মুখের দিকে তাকিয়ে মায়ার দিকে ছোট আঙুলে তাক করে বলে, আপু তো তো বলো তুল। হৃদ হাসে, মেয়ের নাক টিপে বলে, আমার সুখের চুলও অনেক বড়। বাবার কথায় খুশি হয়ে গেল সুখ। নিজের কাঁধ সমান সিল্কি চুলগুলো আদো আদো হাতে নাড়িয়ে হেসে কুটি কুটি হয়ে হৃদকে দেখাতে দেখাতে বলে, আমার তুল তো তো বলো। যথাযথ আয়োজনের সঙ্গে বিয়ে পড়ানো হলো মারিদের সাথে পরীর। মারিদ সুন্দরভাবেই কবুল বলেছে স্বভাবগত গম্ভীর মুখে, কিন্তু বিপত্তি বাজলো পরীর। সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।